আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সরকারের মন্ত্রী এমপিদের অতিকথন, তাদের তিড়িং বিড়িং লম্ফঝম্প, অভিনয় এবং ওভার স্মার্টনেস প্রদর্শন, এগুলো নিয়ে রীতিমতো ট্রল হচ্ছে। তারা যা কিছু করছে তার সমস্ত দায় দায়িত্ব প্রধানমন্ত্রীর ঘাড়ে চলে আসছে। প্রধানমন্ত্রী নানাভাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন। এটি ইতিবাচক না নেতিবাচক সময় হলে দেখা যাবে, কিন্তু লোকজন বেশ প্রশংসা করছে এবং আশ্চর্য হচ্ছে। তিনি সময়মতো অফিস করছেন এবং তার যে কার্যালয়, সেই কার্যালয়ের পরিবর্তে তিনি সচিবালয়ে অফিস করছেন। যেন নর্মালি সচরাচর অতীতে যাওয়া হলো যে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে মানে কাজ করেন অতীতের প্রধানমন্ত্রীরা, আর সচিবরা মন্ত্রীরা যার যার দপ্তর ছেড়ে বারবার সেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে গিয়ে পুরো অফিস টাইমের একটা বিরাট অংশ ব্যয় করেন, আর রাস্তায় যানজট লেগে যায়। প্রতিটা মন্ত্রীর সঙ্গে একটা পুলিশের প্রোটোকলের গাড়ি থাকে, মন্ত্রীর সঙ্গে দপ্তরিক যে সচিব থাকেন, পিএস এপিএস থাকেন, একটা রীতিমতো দৌড়াদৌড়ি। এভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যদি দৈনিক 50 জন মন্ত্রী তার লটবহর নিয়ে যান, 50 জন সচিব যদি তার বডিগার্ড টডিগার্ড নিয়ে যান, তাহলে আপনি চিন্তা করেন যে সচিবালয় থেকে তেজগাঁতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াতে কী পরিমাণ লোড পড়ে এবং কত গাড়ি চলাফেরা করে সেখানে। এই সমস্যা দূর করার জন্য তিনি বেশিরভাগ সময় এখন সচিবালয়ে অফিস করছেন এবং ডিউ টাইমে, একের নির্দিষ্ট টাইমে, এমনকি বন্ধের দিনে। জনগণ বলছে যে না, এটা ভালো লক্ষণ। তিনি কৃশ্যতা সাধন করার চেষ্টা করছেন, নিজের ব্যয় কমানোর চেষ্টা করছেন, পোশাক আশাকে স্বাভাবিক থাকার চেষ্টা করছেন। এমনকি তিনি সরকারি যে বাড়ি রয়েছে সেই বাড়িতে সরকারি ওই আর্দালি খাবার দাবার, শাহী খানাদানা, এগুলো সব বাদ দিয়ে তার যে নিজের পৈতৃক যে ভিটে, তার আম্মাকে যে বাড়িটি এরশাদ সরকার দিয়েছিলেন থাকার জন্যে, একটা দিয়েছিলেন থাকার জন্য, ওটা তো ভেঙে ফেলা হয়েছে ক্যান্টনমেন্টের মধ্যে মইনুল হোসেন বা মইনুল রোডে। আর একটা দিয়েছিলেন গুলশানে 1 বিঘার উপরে বাড়ি, সেই বাড়িটা ভাড়া দিবেন তিনি, বেগম জিয়া, আর সেই ভাড়ার টাকাতে ছেলেমেয়ে লালন পালন করবেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আসলে প্রকৃতি এমন একটা ব্যাপার, বেগম জিয়াকে আসলে এরশাদের অনুগ্রহের উপর নির্ভর করতে হয়নি। তিনি নিজেই প্রধানমন্ত্রী হয়ে গেছেন 3 বার। তারপরে তার ছেলে এখন তারেক জিয়া, তিনিও প্রধানমন্ত্রী হলেন। ফলে এই যে বাড়িটা ভাড়া দিয়ে তার আসলে খেতে হয়নি, আল্লাহ তাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। এখন তিনি তার সেই পৈতৃক বাড়ি না, ঠিক তার মাতৃক বাড়িতে তিনি থাকেন। ফলে রাষ্ট্রের খরচ কম হচ্ছে, ঝামেলা কম হচ্ছে। আর অন্যদিকে তিনি খুব সাধারণ জীবনযাপন করার চেষ্টা করছেন। প্রোটোকল খুব অল্প, সবার সাথে হ্যান্ডশেক করছেন, সবার সাথে দেখা সাক্ষাৎ করছেন, এগুলো পাবলিক খুব খুশি। তো পাবলিকের এই যে খুশি, এই খুশির ইমেজটা ধরে রাখার দায়িত্ব হলো ওনার আশেপাশে যে সকল উপদেষ্টা আছে, পার্সোনাল স্টাফ আছে, তার প্রেস উইংস রয়েছে, তার মন্ত্রী রয়েছে, এমপি রয়েছে, তাদের উপর। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এটা হচ্ছে না। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিচ্ছিন্নভাবে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা ঝগড়াঝাটি করছেন, মারামারি কাটাকাটি করছেন, অন্তর্দ্বন্দ্ব কলহ প্রবল আকার ধারণ করেছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি মার্ডার হয়ে গেছে। বিএনপিপন্থী যে সকল সরকারি আমলা কামলা রয়েছেন তারা দ্বন্দ্ব সংঘাত করছেন। একজনে ভালো পদ পদবি পাচ্ছেন তো অন্যজন অভিমান করছেন। একজন 2 কদম সামনে এগোতে চাচ্ছেন, পেছন থেকে আর একজন টান দিচ্ছেন। একজন সফল হওয়ার জন্য, নতুন পদ পদবি পেয়ে সফল হওয়ার জন্য চেষ্টা করছেন, আর অন্যজন তার সহকর্মী যাতে ব্যর্থ হয়, বিএনপি সরকারের যেন বদনাম হয়, বিএনপির অন্য একটা গ্রুপ সে চেষ্টা করে যাচ্ছে। চাঁদাবাজি, মাস্তানি, এগুলো অনেকটা ক্লাসিক হয়ে গেছে, ক্লাসিক্যাল মোডে চলে গেছে। এগুলো নিয়ে এখন মানুষ আর টু শব্দ রা শব্দ করে না। কে 10% নিল, কে 30% নিল, একদিন 2 দিন এটা নিয়ে আলোচনা হয়েছে,
কিন্তু এখন আর এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে না। অনেকটা সেই যে ডেইলি স্টারের মাহফুজ আনাম সাহেবের কথা, যে বাক স্বাধীনতা দূরের কথা, জীবন বাঁচানোই তো এখন সমস্যা হয়ে গেছে। তো চাঁদাবাজিতে সমস্যা নয়, চাঁদাবাজি হোক, কিন্তু আমাকে প্রাণে মেরো না, আমাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিও না, আমার পরিবারের লোকজনের উপর নির্যাতন করো না, আমার ছেলে মেয়েকে মেরে ফেলো না, এই ধরনের আরতি শোনা যাচ্ছে। নবীন পাঞ্জাবি নামক একটি বিখ্যাত ব্র্যান্ড, সেই পাঞ্জাবির ঘরের মালিক বা দোকানদারের মালিক তিনি দেশ ছেড়ে চলে গেছেন। যাওয়ার আগে তিনি যে সংবাদ সম্মেলন করেছেন এবং যে কথাগুলো বলেছেন, এটা সারা বাংলাদেশে আজকের দিনে রীতিমতো ভাইরাল হয়ে আছে। তাকে যে লোক তাড়িয়েছে, তার দোকান যে সিন্ডিকেট বন্ধ করে দিয়েছে, সেই সিন্ডিকেটের যিনি প্রধান, তিনি তারেক রহমান সাহেবের বন্ধু, এরকম একটি খবর ছড়িয়ে পড়েছে। এখন একজন পাঞ্জাবির দোকানদার তারেক রহমান সাহেবের বন্ধু হয় কি করে? এটা তো তদন্ত হওয়া দরকার। 2001 সনে কথা আমি বলি, 2001 সনে যখন হাওয়া ভবনের খুব দুর্নাম বদনাম, এবং তারেক রহমানের পার্সোনালি দুটো নাম হয়ে গেল, একটা নাম হলো যুবরাজ, আর একটা নাম হয়ে গেল মিস্টার 10%। তো এই অবস্থা যখন হলো, তখন এই গুলিস্তানের যারা পান বিড়ি বিক্রি করে তাদের কাছ থেকে চাঁদা কালেকশন করা হতো। তো যারা চাঁদা কালেকশন করতেন তারা সবাই বলতেন যে এই চাঁদার একটি অংশ তারেক রহমান সাহেবকে দিতে হবে। এখন আপনাদের কি মনে হয় যে গুলিস্তানের বিড়ির দোকান থেকে চাঁদা কালেকশন করা হচ্ছে, আর সেই চাঁদা হাওয়া ভবনে বসে তারেক রহমান সাহেব খাচ্ছেন? এটা তো এমন কোনো নির্বোধ নেই, এটা কেউ বিশ্বাস করবে না। আমার নিজের একটা অভিজ্ঞতা বলি। এটা সম্ভবত 2002 সনের ঘটনা। আমি তখন বেশ বড় ব্যবসায়ী, উদীয়মান ব্যবসায়ী, তো অনেক আগে 91-তে ব্যবসা শুরু করেছি। 91 থেকে 2001, 11-12 বছর বেশ তখন ব্যবসায় আমার মানে উন্নতি একেবারে তুঙ্গে, যেখানে হাত দিয়েছি স্বর্ণ ফলে যাচ্ছে। তো আমার জীবনে আসলে কখনোই ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো আমার সামনে আসেনি কখনো। আল্লাহরই এটা রহমত। কখনই, এই যে টিল নাও এখন পর্যন্ত কোনো সরকারি অফিসে ঘুষ দিতে হয়নি। তারপরে কোনো চাঁদাবাজ আমার ধারের কাছে আসতে সাহস পায়নি। আমি আসলে কোনো চাঁদাবাজকে কখনো দেখিনি। আল্লাহ আমাকে রক্ষা করেছেন। এটা অহংকার নয়, কোনো কিছু নয়। কেন জানি এটা আমার হয়নি। তো যা হোক, কিন্তু এরই মধ্যে হঠাৎ করে কি হলো, আমার অফিসের ফ্রন্ট ডেস্কে একটা টেলিফোন আসলো হাওয়া ভবন থেকে। তো হাওয়া ভবন থেকে টেলিফোন করলো, করার পরে আমাকে দিল ফ্রন্ট ডেস্ক থেকে। তো সে নাম বলে না, বলে যে আমি হাওয়া ভবন থেকে বলছি। বেশ স্টাইলিশড কথাবার্তা। তো হাওয়া ভবন থেকে বলছে। আমরা কে বলছেন? নাম বলেন না, পদবী কি ইত্যাদি কোনো কিছু বলেন না। তো যাই হোক, বলে যে শুনলাম খুব ভালো ব্যবসা বাণিজ্য করছেন, তো একটু দেখা সাক্ষাৎ হওয়া দরকার, এখানে আসবেন না, আমরা যাব, এটা জানাবো, বলে ফোনটা রেখে দিল। এইভাবে 3 থেকে 4 দিন টেলিফোন করে। তো প্রথম দিন আসলে আমি গা করিনি, দ্বিতীয় দিন তৃতীয় দিন গা করিনি, কিন্তু এরপরে আমার একটু টেনশন হলো। নামও বলে না, কোনো কিছু বলে না। তো আমার যত কানেকশন আছে, যারা যারা ডিজিএফআইতে চাকরি করে, তারপরে পুলিশে চাকরি করে, বিএনপিতে যে সমস্ত লোকজন ছিলেন, তাদের অনেককে টেলিফোন করলাম, কিন্তু যখনই হাওয়া ভবনের নাম শুনে মানুষ ফ্রিজ হয়ে যায়, আর কোনো কথাবার্তা বলে না। বলে যে ভাই আপনি যাকে বলা হয় নেগোশিয়েট করেন। তো আমি একদিন কি হলো যে আমি তখন একটা দামি গাড়ি চালাতাম, সম্ভবত লেক্সাস একটা গাড়ি চালাতাম। তো ওই গাড়িটা আমি কিনেছিলাম মিস্টার হুমায়ুন নামে এক ভদ্রলোকের কাছ থেকে। তো দুটো গাড়ি ওখানে ছিল, একটা গাড়ি আমি কিনলাম, আর একটা গাড়ি জনাব তারেক রহমান সাহেব কিনলেন। আমি যে গাড়িটা কিনলাম সেই দোকানে গিয়ে ওনাকে আমি তারেক রহমান সাহেবকে দেখেছিলাম। তারেক রহমান সাহেবকে দেখেছিলাম, কিন্তু ওনার সঙ্গে আমার কখনো কথা হয়নি। তো যে ঘটনাটা ঘটলো সেটা হলো যে আমি যে গাড়িটা কিনেছিলাম সেই গাড়িটা তারেক রহমান সাহেব পছন্দ করে ফেললেন। আর তারেক রহমান সাহেব ওই দোকান থেকে যে গাড়িটা কিনছিলেন, উনি সপ্তাহখানেক ব্যবহার করার পর সেই গাড়িটা তিনি দোকানে ফেরত দিলেন।
দোকানদার আমাকে বলল যে, "ভাই আমার কিছু করার নেই। আপনি যদি গাড়ি নিতে চান তাহলে তারেক রহমান সাহেবেরটা আপনার নিতে হবে। আর আপনার যেটা পছন্দ হয়েছে সেটা তাকে দিতে হবে। আদারওয়াইজ আপনি টাকাটা ফেরত নিয়ে যান।" এখন ওই গাড়ি আসলে ঢাকা শহরে তখন আর ছিল না। আমি বাধ্য হয়ে তখন সেই লোকের কাছে থেকে সেই গাড়িটা নিলাম। তখন আমার কাছে মনে হলো যে ওই যে হুমায়ুন সাহেব গাড়ির শোরুমের মালিক, তার সাথে হয়তো তারেক রহমান সাহেবের একটা ভালো সম্পর্ক আছে। তো আমি তার সহযোগিতা চাইলাম যে, "ভাই এরকম হাওয়া ভবন থেকে একটা ফোন আসে মাঝে মধ্যে।" তো তিনিও বললেন যে, "ভাই এটা পারবেন না। ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে। যেভাবে হোক না কেন আপনি নেগোশিয়েট করেন।" এখন আমি কি নেগোশিয়েট করব? মানে আমি তো কোনো ক্লুই পাচ্ছি না। আমার ঘুম হারাম হয়ে গেল রীতিমতো। এই পরপর ৬-৭ দিন এরকম ঘটনা ঘটলো। তো হঠাৎ করে একদিন আমি বিষণ্ণ মনে আমি অফিসের সামনে দাঁড়িয়ে পায়চারি করছিলাম। পায়চারি করছিলাম, এমন সময় ওই যে টেলিফোনটি হাওয়া ভবন থেকে সে আসলো। তো আমার ফ্রন্ট ডেস্কে তখন একটা হুজুর ছিলেন, আলেম ছিলেন। তো তিনি বললেন যে, "আপনি একটু পরে টেলিফোন করেন, স্যার একটু বাইরে আছেন অফিসের সামনে।" তো বলল যে, "তাকে ডেকে দেন।" তো সে বলল যে, "না, ডাকা যাবে না।" তখন তাকে খুব অকথ্য ভাষায় গালাগাল করল। বিশ্রী ভাষায় গালাগাল করল। তারপর হুজুরটা ভয় পেয়ে গেল। সে আমাকে ডাক দিল। তা আমি বললাম যে, "আমি বললাম না যে আমি বাইরে এখানে আছি, আমাকে কোনো ফোন-টোন দিবেন না। অফিসের সামনে আমার মন খারাপ দেওয়া-দেওয়ি করছে।" তখনও বলে যে, "স্যার সরি।" খুব বিশ্রী ভাষায় গালাগাল করতেছিল। তো এইটা শোনার পর আমার মেজাজ গরম হয়ে গেল। আমার জীবনে অনেক কিছু হয়েছে। মানে যখন আমার মেজাজ গরম হয়ে যায়। আমি এমনি খুব সাধারণ নেগোশিয়েবল ম্যান। কিন্তু মেজাজ গরম হয়ে গেলে I can do anything। তখন আমার কোথা থেকে যে সাহস আসে আমি এটা বলতে পারি না। মেজাজ গরম হলে আমি করতে পারি না এমন কোনো কাজ নেই। এবং আমার জীবনের বড়, বড় সিদ্ধান্তগুলো, বড়, বড় পরিবর্তনগুলো এই মেজাজ গরমের কারণে হয়েছে। এবং আলহামদুলিল্লাহ বেশিরভাগ প্রায় সব ক্ষেত্রেই হাতে গোনা ২-৪ টা খারাপ হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়েছে। তা আমি টেলিফোনটা ধরে বললাম যে, "তুই কে রে? তোর নাম কি? তোর বাবার নাম কি? হাওয়া ভবন মারাও না আমার সাথে? তুই জানিস আমি কে? আমি আসতেছি। তুই হাওয়া ভবনে বসে থাক। তোর কত বড় সাহস আছে? বসে থাক।" তো এই কথা বলার পরে ওই প্রান্ত থেকে আর টুঁ শব্দ না করে ফোনটা রেখে দিছে। ফোনটা রেখে দিছে। তা আমি হাওয়া ভবনের নম্বর ম্যানেজ করে আবার ফোন দিলাম। ফোন দেওয়ার পরে এই যে এখন যে এমপি আছে নুরুদ্দিন অপু, আমাদের ছোট ভাই, অপু ধরেছে। তা আমি বললাম যে, "অপু এই ঘটনা তোমার এখান থেকে বারবার টেলিফোন আসছে। অপুর মনে আছে কিনা আমি জানি না। তো যে কে ফোন করছে? ভাইয়া কে ফোন করছে? এই ঘটনা।" পরে লাস্টে খুঁজে দেখা গেল যে হাওয়া ভবনের একজন ড্রাইভার টেলিফোন করে থ্রেট দিচ্ছিল। এবং আমি বুঝলাম যে সেই ড্রাইভারের সঙ্গে, সেই ড্রাইভার তো পালাইছে সেখান থেকে, আর চাকরি-টাকরি কোনো কিছু নেই। তো সেই ড্রাইভার আমাদের অফিসের এক স্টাফের আত্মীয়। আর সেই স্টাফটা কয়দিন আগে আমার অফিস থেকে বেশ টাকা-টুকা চুরি-চামারি করে তারপর শেষে সে চলে গেছে। আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় মামলা করেছি। এইজন্য আমাকে ভয় দেখানোর জন্যে হাওয়া ভবন থেকে এভাবে টেলিফোন করত। তো দেখেন আসলে হাওয়া ভবন কতটা অন্যায় করেছে, কতটা জুলুম করেছে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার জীবনে যে হাওয়া ভবন সংক্রান্ত যে টেন্স এবং তার বাস্তবতা আমি আপনাদেরকে বললাম। ঠিক একই অবস্থা এখন শুরু হয়েছে। এই যে পাঞ্জাবি নিয়ে যে ঘটনা, যে দেখেন যে লোক বলছে আমি তারেক রহমানের বন্ধু, তারেক রহমান সাহেব হয়তো তাকে চেনেনই না। বা হয়তো অনেকের সাথে তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগ ছিল। এখন এই যে গত ১৭ বছর তো তারেক রহমান সাহেব তৃণমূলে বহু মানুষের সাথে কথা বলেছেন। অনেকের কাছে তার ভিডিও ফুটেজ আছে, অনেকের সাথে তার কল রেকর্ড আছে। গত ১৭ বছরে সে গ্রামের সেই পাড়াগাঁয়ের সেই ওয়ার্ড পর্যায়ের ছাত্র দলের সদস্য, তার সঙ্গে তারেক রহমান সাহেবের লন্ডনে কথাবার্তা হয়েছে। এখন এগুলো নিয়ে না সারা বাংলাদেশে নানা রকম ব্যবসা-বাণিজ্য হচ্ছে। তো এই বিষয়গুলো দমন করার জন্য তারেক রহমান সাহেবকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে তার মন্ত্রী এবং এমপি যারা আছেন। দে আর দ্য লিডার। কিন্তু
তাদের কারোর মধ্যে সেই ম্যাচুরিটি লক্ষ্য করা যাচ্ছে না, সেই যাকে বলে লিডারশিপ কোয়ালিটি, নেতৃত্বের যে অনুপম গুণাবলী সেটা লক্ষ্য করা যাচ্ছে না, বরং তারা হাওয়ায় উড়ছেন, যেদিকে বাতাস সেদিকে দোল খাচ্ছেন। আর সারাক্ষণ কী করে তারেক রহমান সাহেব খুশি হবেন, কী করে তিনি যে মন্ত্রী, তিনি যে এমপি, এটা মানুষজনকে বিশ্বাস করানো যায়, টেলিভিশনে কী করে মুখ দেখানো যায়, কী করে ভাইরাল হওয়া যায় ইত্যাদি যে চেষ্টা তদবির করে কেউ সেই ফাটাকেষ্ট হওয়ার চেষ্টা করছেন, কেউ সিনেমার নায়ক হওয়ার চেষ্টা করছেন, কেউ রবিন হুড হওয়ার চেষ্টা করছেন, কেউ জেমস বন্ড হওয়ার চেষ্টা করছেন, আবার কেউ কেউ গডফাদার হওয়ার চেষ্টা করছেন। ওই যে সেই বিখ্যাত ম্যারিও পুজোর যে গডফাদার, সে বিখ্যাত অভিনেতা মার্লো ব্র্যান্ডো, অভিনয় যারা দেখেছেন তারা খুব ভালো বলতে পারবেন। তো ওইরকম অনেকে গডফাদার হওয়ার চেষ্টা করছেন। তার ফলে কি হলো, চারিদিকে সরকারকে নিয়ে রীতিমতো ট্রল হচ্ছে, এবং এভাবে যদি চলতে থাকে হাইয়েস্ট 90 ডেজ, 90 দিনের মধ্যে দেখবেন সব কিছু ছেঁড়া বেড়া হয়ে গেছে। সব কিছু একবার যদি ছেঁড়া বেড়া হয়, তাহলে ডক্টর ইউনূসের যে অবস্থা হয়েছে জনাব তারেক রহমান সাহেবের একই অবস্থা হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।